আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি ড্যান ব্রাউনের বিখ্যাত মিস্ট্রি থ্রিলার উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর ২০ বা ২০তম পর্ব। ৩,০০০-এরও বেশি লোকের সমাধি রয়েছে ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে। সমাধিগুলোতে সম্রাট, রাষ্ট্রনায়ক, বিজ্ঞানী, কবি আর সঙ্গীতজ্ঞদের দেহাবশেষ রয়েছে। সুন্দর করে সাজানো পাথরের সমাধিগুলোর মধ্যে সবচাইতে অভিজাত আর চিত্তাকর্ষক হলো রানী এলিজাবেথেরটা। এটার ভেতরে একটা চ্যাপেলও রয়েছে। রানীর ব্যক্তিগত উদ্যোগে তৈরি হয়েছিল সেটা। এটার নকশা করা হয়েছিল আমিয়েন, সারত্রে এবং ক্যান্টারবেরির মহান ক্যাথেড্রালের স্টাইল অনুসারে। ওয়েস্টমিনিস্টার অ্যাবিকে না ক্যাথেড্রাল না প্যারিশ চার্চ কোনোটাই বিবেচনা করা হয় না। উইলিয়াম দ্য কনকরারের অভিষেক অনুষ্ঠানটা ১০৬৬ সালে ক্রিসমাসের সময় এখানে অনুষ্ঠিত হয়েছিল। তারপর থেকে এই জায়গাটা বিরামহীন রাজকীয় আর রাষ্ট্রীয় অনুষ্ঠানের সাক্ষী হয়ে আছে। এডওয়ার্ড দ্য কনফেসরের অভিষেক থেকে প্রিন্স অ্যাড্রুজ আর সারা ফার্গুসনের বিয়ে, পঞ্চম হেনরি, রানী প্রথম এলিজাবেথ এবং লেডি ডায়ানার শেষকৃত্য পর্যন্ত। তারপরও রবার্ট ল্যাংডন এখন অ্যাবির অন্য কোনো অনুষ্ঠানের ব্যাপারে আগ্রহ দেখালো না, শুধুমাত্র একটা বাদে, ব্রিটিশ নাইট বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের শেষকৃত্যানুষ্ঠান। পোপ কর্তৃক সমাহিত একজন নাইট লন্ডনে আছেন শায়িত। ল্যাংডন আর সোফি দ্রুতই সেই জায়গার উদ্দেশ্যে রওনা দিল। তারা অ্যাবির নতুন স্থাপনাটির সামনে এসে থামল। একটা বিশাল মেটাল ডিটেক্টর গেট। বর্তমানে লন্ডনের বেশিরভাগ ঐতিহাসিক ভবনেই এটা দেখা যায়। একজন রক্ষী তাদেরকে সেখানে অভ্যর্থনা জানালো। তারা নির্বিঘ্নেই গেটটা পার হলো। কোনো অ্যালার্ম বাজলো না। ওয়েস্টমিনিস্টার অ্যাবির মূল জায়গাটাতে ঢুকেই ল্যাংডনের মনে হলো বাইরের পৃথিবীটা হুট করেই যেন বাষ্প হয়ে উড়ে গেছে। কোনো ভিড়ভাট্টা নেই এখানে। বৃষ্টি বাদলাও নেই। শুধুমাত্র নিথর এক নীরবতা, যাতে মনে হচ্ছে ভবনটা নিজেই যেন ফিসফিস করছে। ল্যাংডন আর সোফির চোখ প্রায় সব আগত দর্শনার্থীর মতোই সঙ্গে সঙ্গেই আকাশের দিকে গেল, যেখানে অ্যাবির বিশাল অতল গহ্বরটা মাথার উপরে জুড়ে আছে। ধূসর পাথরের কলামগুলো যেন ছায়ার মধ্যে গাছের মতো দাঁড়িয়ে আছে। তাদের সামনে একটা প্রশস্ত পথ উত্তর দিকে চলে গেছে, যেন অনেকটা গভীর গিরিখাদের মতো। দুপাশটা স্টেইনড গ্লাস দিয়ে সাজানো। রৌদ্রোজ্জ্বল দিনে অ্যাবির জমিনটা প্রিজমের মতো আলোর বিচ্ছুরণ ঘটায়। আজকে এই বৃষ্টির দিনে অল্প আলোতে সেটা হচ্ছে না। এটা তো প্রায় ফাঁকাই আছে, সোফি নিচু স্বরে বলল। ব্যাপারটা ল্যাংডনের কাছে হতাশাজনক বলে মনে হলো। সে আশা করেছিল অনেক অনেক লোক থাকবে। এটা তো খুবই সুপরিচিত পাবলিক প্লেস। এর আগে ফাঁকা টেম্পল চার্চের ভেতরকার ঘটনাটার পুনরাবৃত্তি চাচ্ছিল না সে। জনসমাগম আছে এমন জনপ্রিয় জায়গায় ল্যাংডন নিরাপত্তা বোধ করে। আজ এপ্রিলের বৃষ্টির এক সকাল, তাই পর্যটকদের মৌসুম হওয়া সত্ত্বেও জায়গাটা ফাঁকা। আমরা মেটাল ডিটেক্টর দিয়ে ঢুকতে পেরেছি, সোফি মনে করিয়ে দিল। ল্যান্ডন কথাটা বুঝতে পারল বলে মনে হলো। যদি এখানে কেউ ঢোকে তো অস্ত্র নিয়ে ঢুকতে পারবে না। ল্যান্ডন মাথা নেড়ে সায় দিল। তারপরও সে একটু অস্বস্তি বোধ করছে। সে চেয়েছিল সঙ্গে করে লন্ডন পুলিশকে নিয়ে আসতে, কিন্তু সোফি তাতে রাজি হয়নি। আমাদেরকে স্ক্রিপ্টেক্সটা উদ্ধার করতে হবে, সোফি চাপাচাপি করেছিল। এটাই হলো সবকিছুর মূল চাবিকাঠি। অবশ্য সে ঠিকই বলেছে। লেকে জীবিত ফিরে পাওয়ার চাবিকাঠি, হলি গ্রেইল খুঁজে পাবার চাবিকাঠি, এর পেছনে কে আছে সেটা খুঁজে পাবারও চাবিকাঠি। দুর্ভাগ্যজনকভাবে তাদের জন্য কিস্টোনটা পুনরুদ্ধার করার একমাত্র সুযোগটা মনে হচ্ছে এখানেই আছে, আইজাক নিউটনের সমাধিতে। যার কাছে ক্রিপ্টেক্সটা থাকুক না কেন, এই সমাধিতে এসে সংকেতটা উদ্ধার করতেই হবে। আর তারা যদি এসে চলে গিয়ে না থাকে, তবে ল্যাংডন আর সোফি তাদেরকে মাঝপথেই আটকে ফেলতে পারবে। কবিতাটা দেখার জন্য তারা বাম দিকের দেয়ালের দিকে চলে গেল। একটা আড়াল করা জায়গায় গিয়ে থামল। ল্যাংডন কোনোভাবেই তার মাথা থেকে জিম্মি হওয়া টিবিংয়ের ছবি ঝেড়ে ফেলতে পারছিল না। সম্ভবত তাকে এখন তার নিজের লিমুজিনেই হাত পা মুখ বেঁধে ফেলে রাখা হয়েছে। প্রায়োরিদের শীর্ষ ব্যক্তিদেরকে হত্যা করার আদেশটি যেই দিয়ে থাকুক না কেন, সে যে তার পথের মাঝে এসে পড়া কাউকে হত্যা করতে পিছপা হবে না, সেটা একদম নিশ্চিত। মনে হচ্ছে
এটা ভাগ্যের একটি নির্মম পরিহাস যে টিবিং একজন আধুনিক ব্রিটিশ নাইট জিম্মি হয়েছেন তার নিজের দেশেরই লোক স্যার আইজাক নিউটনের সমাধিটা খুঁজে পাওয়ার জন্য। সেটা কোন দিকে? চারিদিকে তাকিয়ে সোফি জিজ্ঞেস করল। সমাধিটা ল্যাংডনের কোনো ধারণাই নেই। আমাদেরকে একজন ডোসেন্ট খুঁজে বের করে জিজ্ঞেস করতে হবে। এখানে লক্ষ্যহীনভাবে ঘোরাঘুরি করার চেয়ে কি করতে হবে সেটা ল্যাংডন ভালো করেই জানত। লুভরের গ্র্যান্ড গ্যালারির মতোই ওয়েস্টমিনিস্টার অ্যাবির একটাই প্রবেশপথ রয়েছে, যে দরজাটা দিয়ে তারা ঢুকেছিল। ভেতরে ঢোকার পথ খুঁজে বের করা খুব সহজ, কিন্তু বের হওয়ার পথ খুঁজে বের করা কঠিন। আক্ষরিক অর্থেই এটা পর্যটকদের জন্য একটা ফাঁদ। ল্যাংডনের এক সহকর্মী কথাটা বলেছিল। স্থাপত্য ঐতিহ্য অনুসারে অ্যাবিটাতে একটা বিশাল আকৃতির ক্রুসিফিক্স মাটিতে শায়িত রাখা হয়েছে। বেশিরভাগ চার্চের মতো এটার প্রবেশপথ মাঝখান দিয়ে না হয়ে বরং পাশ দিয়ে রাখা হয়েছে। তার চেয়ে বড় কথা, অ্যাবিটার রয়েছে অনেকগুলো উদ্যান আচ্ছাদিত পথ, একেবারে অ্যাবির সংলগ্ন, আর সেগুলো চারদিকে ছড়িয়ে গেছে। একবার ভুল জায়গায় ঢুকে পড়লে দর্শনার্থী গোলক ধাঁধায় পড়ে যাবে আর নিজেকে প্রাচীর বেষ্টিত অবস্থায় দেখতে পাবে। ডোসেন্টরা গাঢ় লাল রঙের পোশাক পরা থাকে। চার্চের কেন্দ্রস্থলের দিকে এগুতে এগুতে ল্যাংডন বলল। দক্ষিণ দিকের উঁচু বেদিটার দিকে তাকিয়ে ল্যাংডন দেখতে পেল কয়েকজন লোক কবরে ঘষা মাজা করছে। এই তীর্থযাত্রীদের দৃশ্যটা পয়েন্ট কর্নারের একটি সাধারণ দৃশ্য, যদিও ব্যাপারটা দেখে খুব একটা পবিত্র কিছু বলে মনে হয় না। পর্যটকরা কবর ঘষা মাজা করছে। আমি তো কোনো ডোসেন্ট দেখতে পাচ্ছি না, সোফি বলল। হয়তো আমরা নিজেরাই সমাধিটা খুঁজে বের করতে পারবো। কোনো কথা না বলে ল্যাংডন তাকে নিয়ে এবির কেন্দ্রস্থলের দিকে এগুলো। সে ডান দিকটা ইঙ্গিত করল। এবির মূল অংশটার বিশালতার দিকে তাকিয়ে সোফি একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলল। জায়গাটার পুরো আকৃতি এবার দৃশ্যমান হলো। আহ, সে বলল, চলো একজন ডোসেন্ট খুঁজি। ঠিক সেই সময় চার্চা থেকে ১০০ গজ দূরে কয়েল স্ক্রিনের পেছনে দৃষ্টির আড়ালে স্যার আইজাক নিউটনের সমাধির সামনে একজন দর্শনার্থী দাঁড়িয়ে আছেন। টিচার সমাধিটা ১০ মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন। নিউটনের সমাধিটাতে বিশাল আকৃতির একটা কালো মার্বেল পাথরের সমাধি ফলক আছে, যাতে স্যার আইজাক নিউটনের ভাস্কর্য রয়েছে। একটা ক্লাসিক্যাল পোশাক পরে আছেন তিনি। এক থাক বই পুস্তকের উপর ভর দিয়ে একপাশে গর্বিতভাবে হেলে রয়েছেন। ডিভাইনিটি, ক্রোনোলজি, অপটিক্স আর ফিলোসফিয়া ন্যাচারালিস, প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। নিউটনের পায়ের কাছে ডানাযুক্ত দুটো বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, তাদের হাতে একটা স্ক্রল ধরা। নিউটনের শরীরের পেছনে একটা সাধারণ পিরামিড জেগে আছে, যদিও পিরামিডটা খুবই অদ্ভুত। দেখে মনে হচ্ছে এটা অর্ধেক অংশ জেগে থাকা একটা পাহাড়ের মতো। এটাই টিচারকে বেশি কৌতূহলী করলো। একটা গোলক। টিচার সনিয়ার ছলা কলার ধাঁধাটি নিয়ে একটু ভাবলেন। যে গোলক তুমি খোঁজো সেটা তার সমাধিতে থাকার কথা। পিরামিডের অবয়বটা থেকে বিশাল একটা গোলক বেরিয়ে আসছে। জিনিসটা বাসো রিলিফো পদ্ধতিতে খোদাই করা, আর সেটা সব ধরনের নক্ষত্রমণ্ডলীকেই তুলে ধরছে। নক্ষত্রপুঞ্জ, রাশিচক্রের প্রতীক, ধূমকেতু, তারা আর গ্রহসমূহ। এটার ওপরে তারা ভরা আকাশের নিচে জ্যোতির্বিজ্ঞানের দেবীর ছবি। অসংখ্য গোলক। টিচার মনে করেছিলেন একবার তিনি সমাধিটা খুঁজে পাবার পর হারানো গোলকটা খুঁজে পাওয়া সহজই হবে। এখন তিনি খুব একটা নিশ্চিত হতে পারছেন না। জটিল মহাকাশটার দিকে ভালো করে তাকালেন। এখানে কি কোনো গ্রহের অনুপস্থিতি আছে? নক্ষত্রপুঞ্জ থেকে কি কোনো জ্যোতির্বিদ্যার গোলক বাদ দেওয়া হয়েছে? তার কোনো ধারণাই নেই। তারপরও টিচার এটা না ভেবে পারলেন না যে সমাধানটা আসলে পরিষ্কার আর সরলই হবে। পোপ কর্তৃক সমাহিত একজন নাইট। কোন গোলকটা আমি খুঁজছি? নিশ্চিতভাবেই অ্যাস্ট্রোফিজিক্সের উন্নত জ্ঞান হোলি গ্রেইল খোঁজার জন্য আবশ্যিক কোনো শর্ত নয়, তাই না? এটা বিবৃতি করে গোলাপের শরীর আর বীজপ্রসূ গর্ভের আখ্যান। টিচারের মনোযোগ কয়েকজন পর্যটকের আগমনে ভেঙে গেল। তিনি ক্রিপ্টেক্সটা দ্রুত পকেটে ভরে ফেলে দর্শনার্থীদের চলে যাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করলেন। তারা একটা পাত্রের মধ্যে কিছু দানের টাকা রেখে গেল। তাদের হাতে চারকোল, পেন্সিল আর কাগজ। অ্যাবির সদর দরজার দিকে সবাই চলে গেল, সম্ভবত জনপ্রিয় পোয়েট কর্নারের দিকে, চসার, টেনিসন আর ডিকেন্সের প্রতি শ্রদ্ধা জানাতে।
আবারও একা। টিচার সমাধিটার আরেকটু কাছে এগিয়ে গেলেন। উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে নিরীক্ষণ করলেন। সমাধি ফলকটার নিচে, উপরে নিউটনকে পাশ কাটিয়ে, তার বই পুস্তকগুলো এড়িয়ে, ছেলে দুটোকে অতিক্রম করে পিরামিডটার দিকে তাকালেন। সেখান থেকে বিশাল গোলক আর তার ভেতরকার নক্ষত্রপুঞ্জ এবং অবশেষে উপরে তারা ভরা শামিয়ানার দিকে। কোন গোলকটা এখানে থাকার কথা? জানি। তিনি তার পকেটে রাখা ক্রিপ্টেক্সটা স্পর্শ করলেন, যেন সনিয়া সুনিপুণ কারুকার্যের মার্বেলটা থেকে স্বর্গীয় উত্তর পেয়ে যাবেন। কেবল 5টি অক্ষর গ্রিল থেকে আমাকে দূরে রেখেছে। কয়ের স্ক্রিনের দিকে হেঁটে গিয়ে তিনি গভীর একটা নিঃশ্বাস নিলেন। দূরের প্রধান বেদির দিকে তাকিয়ে দেখলেন, সেখানে গাঢ় লাল রঙের পোশাক পরা একজন ডোসেন্ট দুজন অতি পরিচিত লোককে হাত নেড়ে এই জায়গার দিকে নির্দেশ করছে। ল্যাংডন আর নেভু। আস্তে করে টিচার দুহাত পিছিয়ে গিয়ে কয়েক স্ক্রিনের পেছনে চলে গেলেন। খুব জলদি তারা এসে পড়ল। তিনি আগেই অনুমান করেছিলেন ল্যাংডন আর সোফি কবিতাটার মর্মোদ্ধার করার পর নিউটনের সমাধিতে আসবে, কিন্তু ব্যাপারটা ঘটে গেল তার কল্পনার চেয়েও বেশি তাড়াতাড়ি। একটা গভীর নিঃশ্বাস নিয়ে টিচার তার উপায়গুলো নিয়ে ভাবলেন। তিনি বিস্ময় আর অবাক করা ঘটনার সাথে অভ্যস্ত হয়ে বেড়ে উঠেছেন। ক্রিপ্টেক্সটা আমার কাছেই আছে। পকেটে হাত ঢুকিয়ে তিনি দ্বিতীয় বস্তুটা স্পর্শ করলেন, যা তাকে আত্মবিশ্বাসী করে। মেডুসার রিভলভারটা। যেমনটি আশা করা হয়েছিল, তার লুকানো পিস্তলটার জন্য অ্যাবির মেটাল ডিটেক্টরটা টিচার প্রবেশ করতেই বাতি জ্বলে উঠে শব্দ করেছিল। রক্ষীরা সঙ্গে সঙ্গে তার দিকে তাকালে তিনি পরিচয়পত্রটা বের করে দেখালেন। তারা আর কিছু বলেনি। যদিও টিচার প্রথমে ভেবেছিলেন ক্রিপ্টেক্সটা একা একাই সমাধান করবেন, কিন্তু এখন তিনি আঁচ করতে পারলেন ল্যাংডন আর নেভুর আগমন আসলে আশীর্বাদ হয়েই দেখা দিয়েছে। গোলকটা খুঁজে পাবার ব্যাপারে তার ব্যর্থতার জন্যে এখন তিনি হয়তো তাদের অভিজ্ঞতা আর দক্ষতাকে ব্যবহার করতে পারবেন। হাজার হোক, ল্যাংডন যদি কবিতাটার মর্মোদ্ধার করেই থাকে, সমাধিটা খুঁজে পেয়ে থাকে, তাহলে সে যে গোলকটা সম্পর্কেও কিছু জানে, সে ব্যাপারে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর ল্যাংডন যদি পাসওয়ার্ডটা জানতে পারে, তবে সেটা চাপ দিয়ে তার কাছ থেকে আদায় করাটা কয়েক মুহূর্তের ব্যাপার মাত্র। এখানে নয় অবশ্যই, অন্য কোথাও, নিরিবিলিতে। টিচার অ্যাবিতে ঢোকার সময় ছোট্ট একটা ঘোষণা সম্বলিত সাইনবোর্ড দেখতে পেয়েছিলেন। সেটার কথা ভাবলেন। সঙ্গে সঙ্গে তিনি বুঝে গেলেন কোথায় তাদেরকে ফাঁদে ফেলা যাবে। এখন একমাত্র যে প্রশ্নটি, তা হলো টোপ হিসেবে তিনি কি ব্যবহার করবেন। ল্যাংডন আর সোফি চার্চের উত্তর দিকের স্তম্ভগুলোর কাছে চলে গেল। অর্ধেক পথ পাড়ি দেবার পরও তারা নিউটনের সমাধির কোনো চিহ্ন দেখতে পেল না। সমাধি ফলকটা অন্যান্য সমাধির ফলকের জন্য দূর থেকে দেখা যাচ্ছে না। নিতেন পক্ষে বলা যায় ওখানে কেউ নেই, সোফি ফিসফিস করে বলল। ল্যাংডনও তার সাথে একমত হয়ে স্বস্তি বোধ করল। নিউটনের সমাধির চারপাশটা একেবারেই ফাঁকা। ওখানে আমি যাচ্ছি, সে নিচু স্বরে বলল। তুমি এখানেই থাকো, ঘটনাক্রমে যদি কেউ। সোফি তার সাথে ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছিল। আমাদের নজরদারি করতে থাকে। ল্যাংডন দীর্ঘশ্বাস ফেলল। বিশাল গোল চত্বরটার অতিক্রম করে ল্যাংডন আর সোফি মনোরম সমাধিটার সামনে এসে পড়ল। এটা দেখতে অদ্ভুত রকম সুন্দর। কালো মার্বেলের একটা সমাধি ফলক, হেলে থাকা নিউটনের একটা মূর্তি, ডানাযুক্ত দুটো বাচ্চা ছেলে, একটা বিশাল পিরামিড আর একটা বড়সড় গোলক। তুমি কি এটা সম্পর্কে জানতে? সোফি বলল, তার কণ্ঠে বিস্ময়। ল্যাংডন মাথা ঝাঁকালো। সেও অবাক হয়েছে। দেখে মনে হচ্ছে এসব নক্ষত্রপুঞ্জগুলো এটার উপর খোদাই করা হয়েছে, সোফি বলল। জায়গাটার দিকে এগুতেই ল্যাংডনের মনে হলো একটা উত্তেজনায় সে ডুবে যাচ্ছে। নিউটনের সমাধিটা গোলক দিয়ে পরিপূর্ণ। তারা, ধূমকেতু, গ্রহ, নক্ষত্র, যে গোলক তুমি খোঁজো সেটা তার সমাধিতেই থাকার কথা। এখন এটা দেখে মনে হচ্ছে একটা বিশাল গল্ফ মাঠের ঘাসের মধ্যে হারানো একটা ব্লেড খোঁজার মতো একটি ব্যাপার। গ্রহাণুপুঞ্জ, সোফি বলল। তাকে দেখে চিন্তিত মনে হলো। অনেকগুলোই আছে। ল্যাংডন চিন্তিত হয়ে পড়ল। গ্রহ, নক্ষত্র আর গ্রিলের সাথে একমাত্র সংযোগটা হলো ভেনাসের পেন্টাকল। আর ইতিমধ্যেই ভেনাস পাসওয়ার্ডটা টেম্পল চার্চে যাবার সময় সে ব্যবহার করে ফেলেছে। সোফি সরাসরি সমাধির দিকে চলে গেল, কিন্তু ল্যাংডন কয়েক হাত দূরে দাঁড়িয়ে থেকে চারপাশটায় চোখ রাখল। ডিভাইনিটি,
সোফি বলল, মাথাটা ঝুঁকে। নিউটন যেসব বইয়ের উপর ভর দিয়ে হেলান দিয়ে রয়েছেন সেগুলোর শিরোনামগুলো পড়ল: ক্রনোলজি, অপটিক্স, ফিলোসফি ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। সে ল্যাংডনের দিকে ঘুরল। কিছু ধরতে পারলে? ল্যাংডন কয়েক পা এগিয়ে এসে সেগুলো দেখল। প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, যতদূর আমার মনে আছে, মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে, যা আমাদের গ্রহসমূহ টেনে রেখেছে, মানে গোলক সংক্রান্ত। মানতেই হবে, এটা কোনো কাজে আসবে বলে মনে হচ্ছে না। রাশিচক্রের চিহ্নটার ব্যাপারে কি বলা যায়? গোলকের ভেতরের নক্ষত্রপুঞ্জের দিকে ইঙ্গিত করে সোফি জিজ্ঞেস করল, তুমি এর আগে পিসেজ আর অ্যাকোয়ারিসের ব্যাপারে বলেছিলে, তাই না? শেষ দিন, ল্যাংডন ভাবল। পিসেজের শেষ আর অ্যাকোয়ারিসের সূচনাকে বলা হয় প্রায়োরীদের সাংগ্রিল দলিল দস্তাবেজগুলো প্রকাশ করার পরিকল্পনার ঐতিহাসিক দিনক্ষণ। কিন্তু মিলেনিয়ামটা এসে চলে গেল, কোনো ঘটনা না ঘটেই। কখন সত্যটা জানা যাবে, এই অনিশ্চয়তায় ইতিহাসবেত্তাদেরকে ফেলে দিয়ে। মনে হচ্ছে এটা সম্ভব, সোফি বলল। প্রায়োরিদের সত্য প্রকাশের পরিকল্পনাটার সাথে কবিতাটার শেষ লাইনের একটা সম্পর্ক আছে। এটা বিবৃত করে গোলাপের শরীর আর বীজপ্রসূ গর্ভের আখ্যান। ল্যাংডন একটা সম্ভাবনার কথা ভেবে কেঁপে উঠল। সেই লাইনটার কথা এর আগে এভাবে ভাবেনি। তুমি আমাকে আগে বলেছিলে, সোফি বলল, যে প্রাণীদের সত্য প্রকাশের পরিকল্পনাটা গোলাপ আর তার গর্ভ সরাসরি গ্রহ নক্ষত্রের অবস্থানের সাথে সংযুক্ত। তার মানে গোলক। ল্যাংডন তার কথাটার সাথে সায় দিল। তার মনে হলো একটা সম্ভাবনা দানা বাঁধতে শুরু করেছে। তারপরও তার ইনটুইশন বলছে জ্যোতির্বিদ্যা এটার মূল চাবিকাঠি নয়। গ্র্যান্ডমাস্টারের আগের সবগুলো সমাধানই শব্দবাক্যের চাতুর্য আর প্রতীকধর্মী ছিল: মোনালিসা, ম্যাডোনা অব দি রক্স, সোফিয়া। তাই এখন রাশিচক্র আর গ্রহ সংক্রান্ত গোলককে ঠিক আস্থায় নেওয়া যাচ্ছে না। তাছাড়া জ্যাকসনিয়ান নিজেকে একজন নিখুঁত কোড লেখক হিসেবে প্রমাণ করেছেন। তাই ল্যাংডন বিশ্বাস করে তার শেষ পাসওয়ার্ডটা হবে শুধুমাত্র প্রতীকধর্মী নয়, বরং স্ফটিকের মতোই স্বচ্ছ। দেখো, সোফি আঁতকে উঠে ল্যাংডনের হাতটা খামচে ধরলে তার চিন্তাভাবনা একটা ঝাঁকুনি খেয়ে গেল। সোফির ভয়ার্ত অবস্থা দেখে ল্যাংডনের মনে হলো কেউ হয়তো তাদের দিকে এগিয়ে আসছে। কিন্তু সে যখন তার দিকে ঘুরল, দেখল সোফি কালো মার্বেলের সমাধি ফলকটার দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। এখানে কেউ ছিল। সমাধি ফলকের কাছে ইঙ্গিত করে সোফি চাপা কণ্ঠে বলল, নিউটনের ডান দিকের পায়ের কাছে। ল্যাংডন তার ইঙ্গিতটা ধরতে পারল না। একজন ভুলমনা পর্যটক সমাধি ফলকের কাছে খবরের গায়ে আঁকাআঁকি করার জন্যে ব্যবহৃত চারকোল পেন্সিল নিউটনের পায়ের কাছে ফেলে গেছে। এটা তেমন কিছু না। ল্যাংডন সেটা তুলতে যেতেই দেখল প্যালো পালিশ করা কালো মার্বেলটাতে কিছু একটা লেখা রয়েছে। সে একেবারে জমে গেল। সঙ্গে সঙ্গে বুঝতে পারল সোফি কেন ভয় পেয়েছে। সমাধি ফলকে নিউটনের মূর্তিটার পায়ের নিচে চারকোল পেন্সিলে লেখা একটা মেসেজ রয়েছে: টিবিং এখন আমার কাছে। চ্যাপ্টার হাউসে যান। দক্ষিণ থেকে বের হবার দরজার বাইরে, পাবলিক গার্ডেন। ল্যাংডন কথাগুলো দুবার পড়ল। তার হৃদকম্পন পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে এখন। সোফি ঘুরে চারপাশটা ভালো করে দেখে নিল। একটা ভয়ের চাদর তাদেরকে ঢেকে দিলেও এই লেখাগুলো দেখে ল্যাংডন মনে মনে বলল, এটা একটা ভালো খবরই। লেই তাহলে বেঁচে আছে। এখানে আরেকটা ব্যাপার স্পষ্ট, তারা পাসওয়ার্ডটা জানে না। সে চাপা কণ্ঠে বলল। সোফি সায় দিল, তা না হলে তো তারা তাদের উপস্থিতিটা জানাতো না। তারা হয়তো লেয়ের বিনিময়ে পাসওয়ার্ডটা চায়, অথবা এটা একটা ফাঁদ। ল্যাংডন মাথা ঝাঁকালো। আমি তা মনে করি না। গার্ডেনটা এবির দেয়ালের ঠিক ওপাশেই, একটা পরিচিত পাবলিক প্লেস। ল্যাংডন একবার এবির বিখ্যাত কলেজ গার্ডেনটাতে গিয়েছিল। একটা ছোট ফল আর ঔষধি গাছের বাগান। একসময় পাদ্রীরা সেখানে প্রাকৃতিক ঔষধ ফলাতো। ফলের বাগানের পরিচয় ছাড়াও কলেজ গার্ডেনটা পর্যটকদের জন্য খুব জনপ্রিয় একটা স্পট। অ্যাবিতে না ঢুকেই সেখানে যাওয়া যায়। আমার মনে হচ্ছে আমাদেরকে বাইরে দেখা করতে বলাটার কারণ যাতে আমরা আস্থা রাখি, বিশ্বাস করি, নিরাপদ মনে করি। সোফিকে সন্দেহগ্রস্ত দেখালো। তুমি বলতে চাচ্ছ বাইরে, তার মানে কোনো মেটাল ডিটেক্টর নেই? ল্যাংডন ঢোক গিলল। সোফির কথায় যুক্তি আছে। গোলকপূর্ণ সমাধি ফলকের দিকে তাকিয়ে ল্যাংডন ভাবল, ক্রিপ্টেক্সের পাসওয়ার্ডটা সম্পর্কে যদি তার কোনো ধারণা থাকতো, তা দিয়ে সে দর কষাকষি করতে পারবে। আমি লেইকে এ ব্যাপারে জড়িয়েছি।
আর তাকে উদ্ধার করার জন্য আমাকে যা দরকার তাই করতে হবে। লেখাটাতে চ্যাপ্টার হাউসে বের হবার দক্ষিণ দিকের জায়গাটাতে যেতে বলা হয়েছে। সোফি বলল, হয়তো বাইরে থেকে আমরা গার্ডেনটা দেখতে পাবো। এভাবে আমরা ওখানে গিয়ে কোনো বিপদে পড়ার আগেই অবস্থাটা বুঝতে পারবো। আইডিয়াটা ভালো। ল্যাংডন খুব সহজেই চ্যাপ্টার হাউসের কথাটা স্মরণ করতে পারল, যেখানে একটা বিশাল আটকোনার ভবন রয়েছে। আধুনিক পার্লামেন্ট ভবনের আগে সেটাই ছিল ব্রিটিশ পার্লামেন্ট। অনেক বছর আগে সে ওখানে গিয়েছিল। তারপরও তার মনে পড়ল সেখানে কোথাও প্রাচীর বেষ্টিত একটি মঠ রয়েছে। সমাধিটা থেকে কয়েক হাত পিছিয়ে গিয়ে ল্যাংডন ডান দিকের কয়েক স্ক্রিনের দিকে তাকালো। সেখানে সরু গিরিখাতের মতো একটা পথ রয়েছে, যার উপরেই আছে একটা সাইনবোর্ড। এই দিকে ক্লয়েস্টার, যাজকের কার্যালয়, কলেজ হল, জাদুঘর, পিক্স চেম্বার, সেন্ট ফেইথ চ্যাপেল, চ্যাপ্টার হাউস। ল্যাংডন আর সোফি তাড়াহুড়া করে দৌড়াতে দৌড়াতে সাইনবোর্ডটার নিচে দিয়ে সেই পথটাতে ঢুকে পড়ল। ঢোকার সময় তারা লক্ষ্যই করতে পারল না ছোট্ট একটা ঘোষণা সম্বলিত নোটিশ টাঙানো আছে। তাতে বলা আছে কিছু এলাকা সংস্কার কাজের জন্য বন্ধ রয়েছে। তারা সঙ্গে সঙ্গে একটা উঁচু প্রাচীর ঘেরা ছাদ খোলা প্রাঙ্গণে এসে পড়ল। সকালের বৃষ্টির মধ্যেই তাদের মাথার উপর প্রচণ্ড বাতাস বইছে। নিচু হয়ে আসা সংকীর্ণ গলিটাতে ঢুকতেই যা প্রাঙ্গণের চারপাশটাতে বেষ্টন করে রেখেছে, ল্যাংডনের সেই চিরচেনা অস্বস্তিটা শুরু হলো। কোনো আবদ্ধ জায়গায় তার এরকমটি হয়ে থাকে। এইসব গলিগুলোকে ক্লয়েস্টার বলে। এই জন্যই আবদ্ধ জায়গার ব্যাপারে ভীতিকে বলে ক্লাস্ট্রোফোবিয়া। টানেলটার ঠিক শেষ মাথার দিকে তারা এগিয়ে গেল। ল্যান্ডন চ্যাপ্টার হাউসের সাইনটা অনুসরণ করলো। বৃষ্টিটা এখন প্রচণ্ড বেগে পড়ছে। বিপরীত দিক থেকে আরেক জোড়া নারী পুরুষ বৃষ্টির হাত থেকে বাঁচতে তাড়াহুড়া করে তাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। ক্লয়েস্টারটা এখন একেবারেই ফাঁকা। পূর্ব দিকে ক্লয়েস্টার থেকে 40 গজ দূরে একটা খিলানযুক্ত পথ বাম দিকে চলে গেছে, অন্য আরেকটা হলের অভিমুখে। যদিও এটাই সেই প্রবেশপথ যা তারা খুঁজছে, কিন্তু সেটার খোলার জায়গাটা পরিত্যক্ত মাল সামান দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। সেখানে একটা অফিসিয়াল সাইনবোর্ড টাঙানো রয়েছে, সংস্কার কাজের জন্য বন্ধ আছে, পিক্স চেম্বার, সেন্ট ফেইথ চ্যাপেল, চ্যাপ্টার হাউস। সঙ্গে সঙ্গে ল্যাংডন মাল সামানগুলোর ভেতর দিয়ে দেখতে পেল পিক্স চেম্বার আর সেন্ট ফেইথ চ্যাপেলের প্রবেশপথটা ডান আর বাম দিকে। চ্যাপ্টার হাউসের প্রবেশপথটা আরো বেশি দূরে, দীর্ঘ হলের শেষ মাথায়। এমনকি ওখান থেকেও ল্যাংডন সেটার ভারী কাঠের দরজাটা খোলা দেখতে পেল। চ্যাপ্টার হাউসে যান। দক্ষিণ দিকে বের হবার জায়গাটার সামনে, পাবলিক গার্ডেনে। আমরা পূব দিকের ক্লয়েস্টারটা ফেলে এসেছি, ল্যাংডন বলল। সুতরাং বাগান থেকে দক্ষিণ দিকে বের হবার জায়গাটা ওখানেই হবে, ডান দিকে। সোফি মাল সামানগুলো ইতিমধ্যেই পেরিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিল। অন্ধকার আচ্ছন্ন করিডোরটা দিয়ে তাড়াহুড়া করে ছুটতেই তাদের পেছনে বাতাস আর বৃষ্টির শব্দটা মিয়ে গেল। চ্যাপ্টার হাউস ভবনটা তাদের সামনে আবির্ভূত হলো। এটা দেখতে অনেক বড়। সামনের দিকে এগুতেই সোফি বলল, ল্যাংডন ভুলেই গিয়েছিল এই ভবনটা কত বড়। এখান থেকে তারা গার্ডেনটার দৃশ্য দেখতে পারবে। প্রবেশস্থলটা পার হতেই ল্যাংডন আর সোফি তির্যক চোখে একে অন্যকে দেখে নিল। গুমোট ক্লয়েস্টারের পর চ্যাপ্টার হাউসটা মনে হলো একটা কাঁচের ঘরের মতো। ঘরটার ভেতরে 10 ফুট যেতেই দক্ষিণ দিকের দেয়ালটা খুঁজল। বুঝতে পারল যে দরজাটার কথা তাদেরকে বলা হয়েছিল সেটা ওখানে নেই। একটা বিশাল কানা গলিতে তারা দাঁড়িয়ে আছে। তাদের পেছনের ভারী দরজাটার খটখট শব্দে তারা ঘুরে তাকালো। দরজাটা একটা ভোঁতা শব্দে বন্ধ হয়ে গেল। দরজার পেছনে যে লোকটি দাঁড়িয়ে আছে তাকে খুব ধীরস্থির দেখাচ্ছে। লোকটা তাদের দিকে পিস্তলটা তাক করে ধরে রেখেছে। লোকটা একদিকে কাত হয়ে দুটো অ্যালুমিনিয়ামের ক্রাচের উপর ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্তের জন্য ল্যাংডনের মনে হলো সে স্বপ্ন দেখছে। লোকটা লেই টিপিং। স্যার লেই টিপিং সোফিয়া ল্যাংডনের দিকে তার মেসুডার রিভলভারটা তাক করে ধরে রাখতে একটু দুঃখিত হলো। আমার বন্ধুরা, তিনি বললেন, গত রাতে আপনারা আমার বাড়িতে আসার পর থেকেই আমি আপনাদেরকে সব ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আপনাদের নাছোড়বান্দার মতো লেগে থাকাটা আমাকে একটা কঠিন অবস্থার মধ্যে এনে দাঁড় করিয়েছে।
তিনি সোফিয়া ল্যাংডনের চোখে মুখে বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার অভিব্যক্তিটা দেখতে পেলেন। তারপরও তার দৃঢ় আত্মবিশ্বাস, খুব শীঘ্রই তারা দুজনেই এই ঘটনা পরম্পরার ব্যাপারটা বুঝতে পারবে, যা তাদের তিনজনকে এরকম একটি অদ্ভুত পরিস্থিতিতে এনে ফেলেছে। আপনাদের দুজনের কাছেই আমার অনেক কিছু বলার আছে, অনেক কিছু, যা এখনো আপনারা বুঝতে পারছেন না। দয়া করে বিশ্বাস করুন, টিবিং বললেন। আপনাদেরকে জড়ানোর কোনো ইচ্ছেই আমার ছিল না। আপনারা আমার বাড়িতে আমার খোঁজে এসেছিলেন। লেই, ল্যাংডন অবশেষে মুখ খুলল। আপনি সব কি করছেন? আমরা ভেবেছিলাম আপনি খুব বিপদে রয়েছেন। আমরা আপনাকে সাহায্য করতে এখানে এসেছি। আমারও বিশ্বাস ছিল আপনি সেটা করবেন, তিনি বললেন। আমাদের অনেক কিছু আলোচনা করার আছে। ল্যাংডন আর সোফি তাদের দিকে তাক করে রাখা রিভলভারটা থেকে বিস্মিত চোখটা কোনোভাবেই সরাতে পারছিল না। এটা আপনাদেরকে আমি পুরোপুরি নিশ্চিত করতে চাই যে, টিবিং বললেন, আমি যদি আপনাদের কোনো ক্ষতি করতে চাইতাম তো ইতিমধ্যেই আপনারা মারা যেতেন। আপনারা গত রাতে আমার বাড়িতে আসার পর থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখার জন্য সব কিছুই করেছি। আমি একজন সম্মানিত ব্যক্তি, আর আমি প্রতিজ্ঞা করেছিলাম কেবল তাদেরকে বলি দেব যারা সানগ্রিলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বলছেন কি এসব? ল্যাংডন বলল, সানগ্রিলের সাথে বিশ্বাসঘাতকতা? আমি একটা ভয়ঙ্কর সত্য জানতে পেরেছি, টিবিং দীর্ঘশ্বাস ফেলে বললেন। আমি জেনে গেছি কেন সানগ্রিল দলিল দস্তাবেজগুলো পৃথিবীর কাছে উন্মোচিত করা হয়নি। আমি জেনে গেছি প্রাইভেট সিদ্ধান্ত নিয়েছে দলিলগুলো আর প্রকাশ করা হবে না। এই জন্যই মিলেনিয়ামটা কোনো ধরনের উন্মোচন ছাড়াই পার হয়ে গেল, আর শেষ দিন সমাগত হবার পরও কিছুই ঘটেনি। ল্যাংডন প্রতিবাদ করার জন্য একটা দম নিয়ে নিল। প্রায়োরিদেরকে টিবিং বলা অব্যাহত রাখলেন। সত্যটা প্রকাশ করার জন্য একটা পবিত্র দায়িত্ব দেওয়া হয়েছিল। সানগ্রিল দলিলগুলো শেষ দিন সমাগত হলে প্রকাশ করতে হবে। শত শত বছর ধরে দা ভিঞ্চি, বেত্তিচেল্লি আর নিউটনের মতো ব্যক্তিরা দলিলগুলো রক্ষা করার জন্য সবকিছু করেছেন, আর তাদের উপর অর্পিত দায়িত্বটা পালন করেছেন। আর এখন প্রকাশ হবার অনিবার্য সময়টাতে জ্যাকসনিয়া তার সিদ্ধান্ত বদলে ফেললেন। তিনি নিজের দায়িত্ব এড়িয়ে খ্রিস্টীয় ইতিহাসে খ্রিস্টবাদকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সময়টা প্রকাশ করার জন্য সঠিক নয়। টিবিং সোফির দিকে ফিরলেন। তিনি গ্রিলকে ব্যর্থ করেছেন, প্রায়োরিদের ব্যর্থ করেছেন, আর তিনি যে প্রজন্মটি এই মুহূর্তটাকে সম্ভব করার জন্য কঠোর পরিশ্রম করেছেন তাদের স্মৃতিকে ব্যর্থ করেছেন। আপনি? চোখ তুলে তাকিয়ে সোফি জোরে বলল। তার সবুজ চোখে প্রচণ্ড ক্রোধ আর ঘৃণা ছড়াচ্ছে। আপনি তাহলে আমার দাদুর হত্যার জন্য দায়ী? টিবিং রেগে গেলেন। আপনার দাদু আর তার সেনেট করা গ্রিলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। সোফির ভেতরে একটা ক্রোধের ঝড় বয়ে গেল। মিথ্যে বলছে লোকটা। টিবিংয়ের কণ্ঠটা দৃঢ়। আপনার দাদুর চার্চের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছিলেন। এটা নিশ্চিত যে তারা তার উপর সত্যটা চেপে যাবার জন্য প্রচণ্ড চাপ দিয়েছিলেন। সোফি মাথা ঝাঁকালো। আমার দাদুর উপর চার্চের কোনো প্রভাব ছিল না। টিবিং শীতল একটা হাসি দিলেন। মাই ডিয়ার, যারা চার্চের মিথ্যাকে প্রকাশ করার হুমকি দেয় তাদেরকে নিবৃত্ত করার 2000 বছরের অভিজ্ঞতা রয়েছে চার্চের। কনস্টান্টিনের সময় থেকেই চার্চ খুব সফলভাবেই ম্যারি ম্যাগদালিন আর যিশু সম্পর্কেও সত্যটা লুকিয়ে রাখতে পেরেছে। আমাদেরকে এখন অবাক হলে চলবে না যে তারা আবারও পৃথিবীকে অন্ধকারে রাখার পথটা খুঁজে পেয়েছে। চার্চ তো আর ক্রুসেডার নিয়োগ করে অবিশ্বাসীদেরকে নির্মূল করতে পারবে না, কিন্তু তাদের প্রভাব একটুও কমেনি। কমেনি তাদের ছলনা আর প্রতারণা। তিনি থামলেন, যেন সেটা তার কথাটা বলার জন্য। মিস নেহরু, কয়েকদিন ধরে আপনার দাদু আপনার পরিবার সম্পর্কে সত্য কথাটা বলতে চাচ্ছিলেন। সোফি দারুণ বিস্মিত হলো। আপনি সেটা কিভাবে জানলেন? আমার পদ্ধতিগুলো সম্পর্কে জানাটা এখানে অবান্তর। আপনার জন্য এখন যেটা জরুরি সেটা হলো এই কথাটা জানা। একটা নিঃশ্বাস নিলেন তিনি, যে আপনার বাবা মা আর ভাইয়ের মৃত্যুটা কোনো দুর্ঘটনা ছিল না। কথাটা সোফির আবেগকে আবার জাগিয়ে তুলল। সে কথা বলার জন্য মুখ খুলতে গেল, কিন্তু পারল না। ল্যাংডন মাথা ঝাঁকালো। আপনি কি বলছেন? রবার্ট, এটা সব কিছুকেই ব্যাখ্যা করে। সবগুলো অংশই ঠিক ঠিক মিলে যায়।
সানগ্রিলের ব্যাপারে চুপ করার জন্য খুন করার নজির অতীতেও চার্চের রয়েছে। শেষ দিন সমাগত হবার সাথে সাথেই গ্র্যান্ডমাস্টারের প্রিয় মানুষদেরকে হত্যা করার মধ্য দিয়ে একটা পরিষ্কার বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল, চুপ থাকো, নয়তো এরপরে তুমি আর সোফি। ওটা একটা গাড়ি দুর্ঘটনা ছিল, সোফি জোর দিয়ে বলল। একটা দুর্ঘটনাই। আপনার নিষ্কলুষতাকে রক্ষা করার জন্য একটা ছেলে ভোলানো গল্প। টিবিং বললেন, বিবেচনা করুন, শুধুমাত্র দুজন সদস্যকে অক্ষত রাখা হয়েছে, প্রায়োরির গ্র্যান্ডমাস্টার আর তার একমাত্র নাতনি। চার্চ কর্তৃক ভ্রাতৃসংঘকে নিয়ন্ত্রণ করার জন্য একটা যথার্থ অবস্থা। আমি কেবল অনুমান করতে পারি, বিগত বছরগুলোতে চার্চ আপনার দাদুকে হুমকি দিয়ে আসছিল। তিনি যদি সানগ্রিল দলিলগুলো প্রকাশ করেন, তবে আপনাকে হত্যা করা হবে। তারা আরও হুমকি দিয়েছিল, আপনার দাদু যেন প্রায়োরিতের পুরনো প্রতিজ্ঞাটা পুনর্বিবেচনা করার জন্য উদ্যোগ নেন, তা না হলে তারা তাদের কাজটা সমাধা করবে। লেই, ল্যাংডন তর্ক করে বলল, নিশ্চিতভাবেই আপনার কাছে কোনো প্রমাণ নেই যে এসব হত্যাকাণ্ড চার্চই করেছে, অথবা প্রায়োরিতের সিদ্ধান্ত বদলাতে প্রভাব বিস্তার করেছে তারা। প্রমাণ? টিবিং পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। আপনি প্রমাণ চাচ্ছেন প্রায়োরিদের প্রভাবিত করা হয়েছিল কিনা? নতুন মিলেনিয়াম এসে গেছে, তারপরও দুনিয়ার সবাই অন্ধকারে আছে, এটাই কি যথেষ্ট প্রমাণ নয়? টিবিংয়ের কথার প্রতিধ্বনির মধ্যে সোফি আরেকটা কণ্ঠ শুনতে পেল। সোফি, তোমার পরিবার সম্পর্কে আমাকে সত্যটা বলতেই হবে। বুঝতে পারল সে কাঁদছে। এটাই সেই সত্য যা তার দাদু তাকে বলতে চেয়েছিলেন। তার পরিবারকে খুন করা হয়েছে। যে দুর্ঘটনা তার পরিবারকে কেড়ে নিয়েছিল, সে সম্পর্কে সে আসলে সত্যিকারভাবে কতটুকু জানে? শুধু ভাষা ভাষা কিছু বিবরণ। এমনকি সংবাদপত্রেও খবরটা তেমনভাবে আসেনি। একটা দুর্ঘটনা? ছেলে ভুলানো গল্প? সোফির আচমকাই তার দাদুর অতি নিরাপত্তামূলক আচরণের কথাটা মনে পড়ে গেল। তিনি কখনো সোফিকে তার ছেলেবেলায় একা ছাড়তে চাইতেন না। এমনকি বড় হবার পর বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও সে টের পেত তার দাদু তাকে কড়া নজরে রাখছেন। সে ভাবল, তবে কি তাকে প্রায়োরী সদস্যরা আড়াল থেকে চোখে চোখে রাখত, দেখাশোনা করত? আপনি সন্দেহ করছেন তাকে কুক্ষিগত করা হয়েছিল? ল্যাংডন বলল। অবিশ্বাসে সে টিবিংয়ের দিকে তাকালো। আর তাই আপনি তাকে খুন করলেন? আমি ট্রিগারটা টানিনি, টিবিং বললেন। সনিয়া অনেক বছর আগে মারা গিয়েছিলেন, যখন চার্চ তার পরিবারকে তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। তিনি আপোস করে ফেলেছিলেন। এবার তিনি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। তার উপর অর্পিত পবিত্র দায়িত্বটা পালন না করার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। বিকল্পটি বিবেচনা করুন। কিছু একটা করতেই হতো। পৃথিবী কি চিরদিনের জন্য অজ্ঞই থাকবে? চার্চ কি সারা জীবনের জন্য তাদের মিথ্যাটাকে ইতিহাসের বইয়ে প্রতিষ্ঠিত করে রাখবে? চার্চকে কি হত্যা সঠতা করার অনুমতি দেওয়া অব্যাহত রাখা হবে? না, কিছু একটা করার দরকার ছিল। এখন আমরা সনিয়ার ধারাক্রমটা বজায় রাখতে পারি। তিনি থামলেন। আমরা তিনজন একসাথে। সোফি কেবল ঘৃণাই অনুভব করতে পারল। আপনি কিভাবে বিশ্বাস করলেন আমরা আপনাকে সাহায্য করব? কারণ মাই ডিয়ার, প্রায়োরিরা যে দলিলগুলো প্রকাশে ব্যর্থ হয়েছে, তার কারণ আপনি। আপনার দাদু আপনার প্রতি যে ভালোবাসা তার ছিল, সেটাই তাকে চার্চের সাথে দ্বন্দ্বে যেতে দেয়নি। তার একমাত্র ভয় ছিল বেঁচে থাকা একমাত্র সদস্যকে হারানোর। তিনি কখনো সত্য কথাটা আপনাকে বলে যেতে পারেননি, কারণ আপনি তাকে প্রত্যাখ্যান করেছিলেন, তাকে হাত পা বেঁধে অপেক্ষায় রাখতে বাধ্য করেছিলেন। এখন আপনি পৃথিবীর কাছে সত্যটা প্রকাশ করার জন্য ঋণী হয়ে গেছেন। আপনি এটা করবেন আপনার দাদুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই। রবার্ট ল্যাংডন টিপিংকে বোঝানোর চেষ্টা বাদ দিল, যদিও তার মনে একগাদা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারপরও সে জানতো এখন একটা জিনিসই করার আছে, এখান থেকে সোফিকে জীবিত অবস্থায় বের করে নিয়ে আসা। ল্যাংডনের আগে টিবিংকে এই ঘটনায় জড়িত করার জন্য অপরাধ বোধে ভুগছিল, আর এখন সেটা বদলিকে সোফিকে জড়ানোর জন্য নিজেকে দায়ী করল। আমি সোফিকে সেতু ভিলেতে নিয়ে গিয়েছিলাম, আমিই দায়ী। ল্যাংডনের মনে হলো না লেই টিবিং তাদেরকে এই চ্যাপ্টার হাউসে ঠান্ডা মাথায় খুন করতে পারবে। তারপরও এটা তো ঠিক, ভুল পথে গ্রিল অন্বেষণ করতে যেয়ে টিবিং বাকিদেরকেও হত্যা করিয়েছে।
ল্যান্ডনের মনে হলো এই জায়গাটাতে গুলির শব্দ হলে সেটা বাইরে মোটেও শোনা যাবে না, মোটা দেয়াল আর প্রচণ্ড বৃষ্টির জন্যেই। লেই তো এইমাত্র আমাদের কাছে নিজের অন্যায়ের কথাটা স্বীকার করেছেন। ল্যাংডন সোফির দিকে তাকালো। সে কাঁপছে। প্রাণীদের নিশ্চুপ করার জন্যে চার্চ সোফির পরিবারকে খুন করেছে। ল্যাংডনের হঠাৎ করে মনে হলো আধুনিক চার্চ মানুষ হত্যা করে না, অন্য কোনো ঘটনা আছে এতে। সোফিকে যেতে দিন। ল্যাংডন লেয়ের দিকে তাকিয়ে বলল, আপনি আর আমি এটা নিয়ে কথা বলি। টিবিং একটা অতি প্রাকৃত হাসি দিলেন। আমি দুঃখিত, এই কাজটা করতে পারছি না। আমি বরং আপনাকেই যেতে দিতে পারি। ক্রাচের উপর পুরোপুরি ভর দিয়ে নির্দয়ভাবে টিবিং সোফির দিকে অস্ত্রটা ধরল। আরেক হাতে পকেট থেকে কিস্টোনটা বের করে আনলেন। সেটা এমনভাবে হাতে তুলে নিলেন যেন ল্যাংডনকে ওটা দেবেন। বিশ্বাসের একটা টোকেন, রবার্ট। রবার্ট খুব ঘাবড়ে গেল। একটু নড়ল না। লি কিস্টোনটা আমাদের কাছে ফিরিয়ে দিচ্ছেন? নিন। টিবিং ল্যাংডনের দিকে সেটা এগিয়ে দিয়ে বললেন। টিবিং এটা কেন ফিরিয়ে দিচ্ছে সে সম্পর্কে ল্যাংডন কেবল একটাই কথা ভাবতে পারল। আপনি ওটা ইতিমধ্যে খুলেছেন? মানচিত্রটা সরিয়ে ফেলেছেন? টিবিং মাথা ঝাঁকালেন। রবার্ট, আমি যদি কিস্টোনটা সমাধান করতেই পারতাম তবে গ্রিলটা খুঁজে পাওয়ার জন্য উধাও হয়ে যেতাম, আর আপনাকেও এই ঘটনায় জড়াতাম না। না, আমি উত্তরটা জানি না, আর সেই কথাটা আমি খোলাখুলি স্বীকার করতে পারি। একজন সত্যিকারের নাইট গ্রিলে মুখোমুখি বিব্রতকর হয়। আমি যখন আপনাকে অ্যাবিতে ঢুকতে দেখলাম বুঝেছিলাম আপনারা একটা কারণে এখানে এসেছেন, সাহায্য করতে। গ্রিল আমাদের সবাইকে খুঁজে নিয়েছে, আর এখন সে প্রকাশ হবার জন্য অনুরোধ জানাচ্ছে। আমাদেরকে অবশ্যই একসাথে কাজ করতে হবে। যদিও টিপিং সহযোগিতার কথা বলছেন, তার অস্ত্রটা কিন্তু সোফির দিকে তাক করা। ল্যাংডন সামনের দিকে এগিয়ে টিপিংয়ের কাছ থেকে মার্বেলের সিলিন্ডারটি নিয়ে নিল। ডায়ালগুলো এখনো এলোমেলো হয়ে আছে, ক্রিপ্টেকটা বন্ধই রয়েছে। ল্যাংডন টিপিংয়ের দিকে তাকালো। আপনি কিভাবে বুঝলেন আমি এটা ভেঙে ফেলবো না? টিপিংয়ের হাসিটা ছিল ভুতুড়ে ধরনের। আমার বোঝা উচিত ছিল টেম্পল চার্চের ভেতরে আপনার ভেঙে ফেলার হুমকিটা মিথ্যে ছিল। রবার্ট ল্যাংডন কখনো কিস্টোন ভাঙবে না। আপনি একজন ইতিহাসবিদ, রবার্ট। আপনি হাতে ধরে রেখেছেন 2000 বছরের ইতিহাস, সানডিলের হারানো চাবি। এই সিক্রেটটা রক্ষা করতে গিয়ে যেসব নাইট আগুনে পুড়ে মরেছে তাদের আত্মাটা আপনি অনুভব করতে পারেন। আপনি কি তাদের মৃত্যুগুলোকে ব্যর্থ করে দেবেন? না, আপনি সেটা করবেন না। আপনি যেসব লোককে শ্রদ্ধা করেন তাদের সারিতে যোগ দেবেন। দা ভিঞ্চি, বেত্তিচেল্লি, নিউটন, তাদের সম্মানিত হবার সুযোগটা এখন আপনার পায়ের নিচে এসে পড়েছে। কিস্টোনটার বিষয়বস্তু আমাদের কাছে চিৎকার করে আবেদন করছে, মুক্ত হবার জন্য উদগ্রীব। সময় এসে গেছে। নিয়তি আমাদেরকে এই মুহূর্তটাতে এনে দাঁড় করিয়েছে। আমি আপনাকে সাহায্য করতে পারবো না, লি। এটা কিভাবে খোলা যায় সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি নিউটনের সমাধিটা কেবলমাত্র অল্প সময়ের জন্যই দেখেছি, আর আমি যদি পাসওয়ার্ডটা জানিও। ল্যাংডন থামল। বুঝতে পারল সে খুব বেশি বলে ফেলছে। আপনি আমায় বলবেন না? টিপিং দীর্ঘশ্বাস ফেললেন। আমি হতাশ এবং বিস্মিত হয়েছি, রবার্ট। আপনি আমার ঋণের ব্যাপারটা খেয়াল করছেন না। আমার কাজটা খুব বেশি সহজ হতো যদি রেমি আর আমি আপনাদের দুজনকে সেতু ফেলেতে শেষ করে দিতে পারতাম। তার বদলে আমি আপনাদের সাথে বদান্যতা দেখিয়েছি, সমস্ত ঝুঁকি থাকা সত্ত্বেও। এটা বদান্যতা? অস্ত্রের দিকে তাকিয়ে ল্যান্ডন জানতে চাইল। দোষটা সনিয়ের। টিবিং বললেন, তিনি আর তার স্নাতক করা সাইলাসের কাছে মিথ্যে বলেছেন। তা না হলে আমি কোনো ধরনের জটিলতা ছাড়াই কিস্টোনটা হস্তগত করতে পারতাম। আমি কিভাবে জানবো যে গ্র্যান্ডমাস্টার এরকম চালাকি করবেন, আমাদেরকে ধোঁকা দেবেন আর কিস্টোনটা তার অজ্ঞাত নাতনিকে দিয়ে দেবেন? টিবিং সোফির দিকে ঘৃণা ভরে তাকালেন, যে কিনা এই জ্ঞানটা ধারণ করবার জন্য এতটা অযোগ্য যে তার একজন সিম্বলজিস্ট বেবি সিটারের দরকার। টিবিং আবার ল্যাংডনের দিকে তাকালেন। সৌভাগ্যক্রমে, রবার্ট, আপনার জড়িয়ে পড়াটা আমার জন্য শাপে বর হয়ে গিয়েছিল। কিস্টোনটা আজীবন ডিপোজিটরি ব্যাংকের লকারে বন্দী হয়ে থাকার চেয়ে আপনি বরং সেটা ওখান থেকে নিয়ে এসে আমার বাড়িতে হাজির হলেন। এছাড়া আমি আর কোথায় বা যেতাম? ল্যাংডন ভাবল, গ্রেইল ইতিহাসবিদদের সম্প্রদায়টা তো খুবই ছোট।
আর টিবিং এবং আমার এর সাথে কাজ করার একটা ইতিহাস রয়েছে। টিবিংকে দেখে খুব আত্মতৃপ্ত মনে হলো এখন। যখন আমি জানতে পারলাম সোনিয়া আপনার কাছে একটা অন্তিম বার্তা রেখে গেছেন, তখন আমি বেশ ভালো করেই বুঝতে পারলাম যে আপনার কাছে প্রায়োরিটিদের সম্পর্কে খুবই দামি তথ্য রয়েছে। হয় সেটা কিস্টোন সম্পর্কে, নয়তো সেটা কোথায় খুঁজে পাওয়া যাবে সে সম্পর্কে। আমি অবশ্য নিশ্চিত ছিলাম না, কিন্তু আপনার পেছনে পুলিশ লেগে যাওয়াতে আমি ধরেই নিয়েছিলাম আপনি আমার কাছে আসতে পারেন। ল্যাংডন ঠোঁট বেঁকিয়ে বলল, আর যদি না আসতাম? তবে আমি একটা পরিকল্পনা করতাম, যাতে আপনি আমার একজন সাহায্যকারী হয়ে ওঠেন। যেভাবেই হোক, কিস্টোনটা সেতু ভিলিতেই আসতো। কি? ল্যাংডন কষ্ট পেয়ে বলল, সাইলাস সেতুভিলের বাড়িতে ঢুকে আপনাদের কাছ থেকে কিস্টোনটা চুরি করার কথা ছিল। এভাবে প্রেক্ষাপট থেকে আপনাদেরকে সরিয়ে দেওয়া যেত। তাতে আমাকে কোনো সন্দেহ করা হতো না। কিন্তু আমি যখন সনিয়ার কোডের কোড ব্যাচটা দেখতে পেলাম, সিদ্ধান্ত নিলাম আপনাদের দুজনকে অতিথি হিসেবে আরো কিছুক্ষণ আটকে রাখি। আমি সাইলাসকে কিস্টোনটা পরে চুরি করতে বলতাম। ভাবলাম কাজটা আমার পক্ষেও করা সম্ভব। টেম্পো চার্চে সোফি বলল, তার কণ্ঠে বিশ্বাসঘাতকতার শিকার হবার ছাপ দেখা গেল। সবকিছুই এখন পরিষ্কার হতে শুরু করছে। টিপিং ভাবলেন, টেম্পল চার্চই সোফিয়া ল্যাংডনের কাছ থেকে কিস্টোনটা চুরি করার সঠিক জায়গা ছিল। রেমিকে যে আদেশ করা হয়েছিল সেটা ছিল খুবই পরিষ্কার। সাইলাস যখন কিস্টোনটা পুনরুদ্ধার করবে তখন সবার অলক্ষ্যে থাকবে, তোমাকে যেন কেউ দেখে না ফেলে। কিন্তু ভাগ্য খারাপ, ল্যাংডন কিস্টোনটা ভেঙে ফেলার হুমকি দেওয়াতে রেমি ভয় পেয়ে গিয়েছিল। যদি শুধুমাত্র রেমি নিজেকে ওভাবে প্রকাশ করে না ফেলত, টিপিং বিষণ্ণ হয়ে ভাবলেন। তার মনে পড়ে গেল নিজের ভুয়া অপহরণটার কথা। রেমি ছিল আমার পরিচয়টা জানার ব্যাপারে একমাত্র সংযোগ, আর সেও কিনা নিজেকে দেখিয়ে ফেলল। ভাগ্য ভালো, টিপিংয়ের সত্যিকারের পরিচয়টা সাইলাস জানত না, তাই তাকে খুব সহজে বোকা বানানো গেছে। লিমুজিনের ভেতরে সাউন্ডপ্রুফ দেয়ালটা তুলে দেয়াতে সাইলাস আর রেমির মাঝখানে টিপিংয়ের অবস্থানটা আরো বেশি নিরাপদ হয়ে গিয়েছিল। টিপিং সামনের সিটে বসে সাইলাসকে ফোন করে টিচারের ফরাসি উচ্চারণের কথা বলে সাইলাসকে সরাসরি অপাসদায়ের ভবনে চলে যেতে বলেন। পুলিশকে একটা ছোট্ট খবর দিলেই তারা সাইলাসকে দৃশ্যপট থেকে সরিয়ে ফেলতে পারবে। একটাকে সরিয়ে ফেলা গেল, আরেকটা খুবই শক্ত, রেমি। টিপিং এই সিদ্ধান্তটা নিতে খুব দোটানায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রেমি নিজেকে একটা বোঝা হিসেবেই প্রমাণ করল। প্রতিটি গ্রেইল অন্বেষণেই একটা বলির দরকার হয়। লিমুজিনের ওয়েটবারটা টিপিংকে পরিষ্কার একটা সমাধান দিয়েছিল। ফ্লাস্কে অল্প পরিমাণ কগনাক আর এক ক্যান বাদাম। ক্যানের নিচে থাকা পাউডারটা রেমির অ্যালার্জিটা উস্কে দেবার জন্য যথেষ্ট। রেমি যখন লিমুজিনটা হর্স গার্ড প্যারাডে পার্ক করলো, টিপিং পেছন থেকে নেমে পড়েছিলেন। তারপর সামনের ড্রাইভার সিটে রেমির পাশে গিয়ে বসলেন। মিনিটখানেক বাদে টিপিং গাড়ি থেকে নেমে এলেন। রিয়ারটাতে আবার ঢুকে সমস্ত প্রমাণপত্র পরিষ্কার করে ফেললেন। এরপরে নিজের মিশনের শেষ অংশটা সমাধান করতে নেমে পড়লেন। ওয়েস্টমিনিস্টার অ্যাবের রাস্তাটা হাঁটার জন্য খুবই ছোট্ট একটা পথ। টিবিংয়ের লেগ প্রেস ক্রাচ আর অস্ত্রটা থাকা সত্ত্বেও মেটাল দরজার সামনে পুলিশের লোকগুলো জানতো না তারা কি করবে। আমরা কি তাকে তার পায়ের ব্রেসটা খুলে হামাগুড়ি দিতে বলবো? টিবিং রক্ষীদেরকে সহজ একটা সমাধান দিয়েছিল, নাইট খেতাব পাওয়ার একটা পরিচয়পত্র। ওটা দেখার সাথে সাথেই বেচারারা তাকে সম্মানের সেলুট দিয়ে ঢুকতে দিল। এখন বিস্মিত ল্যাংডন আর সোফির দিকে চোখ রেখে টিবিং একটা তাড়না অনুভব করল। সে কিভাবে, কত অসাধারণভাবে অব্বাসদাইকে এই ষড়যন্ত্রে জড়িয়েছে সেই কথাটা, কিন্তু সেটা পরে বলা যাবে। এই মুহূর্তে অন্য কাজ আছে। মেয়ে, টিবিং ফরাসিতে বললেন, ভু নো ক্রোভেস পালসো সেন্ট্রাল, সেসলো সেন্ট্রাল কুইভু ক্রোভে। তিনি হাসলেন। আমাদের একসঙ্গে চলার পথটা এর চেয়ে বেশি স্পষ্ট হতে পারে না। গ্রিল আমাদেরকে খুঁজে নিয়েছে। নীরবতা। তিনি এবার তাদেরকে চাপা কণ্ঠে বললেন, শুনুন, আপনারা কি এটা শুনতে পাচ্ছেন? গ্রিলটা শত শত বছর ধরে আমাদেরকে বলে যাচ্ছে সে প্রায়োরিদের সঠতার হাত থেকে নিজেকে বাঁচাতে আবেদন করছে। আমি আপনাদের দুজনকে অনুরোধ করব এই সুযোগটা গ্রহণ করতে। এই সুযোগটা গ্রহণ করুন। এই মুহূর্তে আমাদের তিনজনের চেয়ে বেশি যোগ্য লোক পাওয়া যাবে না যারা কোডটার মর্মোদ্ধার করে ক্রিপ্টেসটা খুলতে পারবে। টিমিং একটু থামলেন।
তার চোখ জ্বলজ্বল করছে। আমাদের দরকার একসঙ্গে একটা শপথ নেয়ার, সত্যটা উদ্ধার করে সেটা জানিয়ে দেয়া। সোফি টিমিংয়ের চোখে এক দৃষ্টিতে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি আমার দাদুর হত্যাকারীর সঙ্গে কোনো শপথ নেব না। আমি কেবল শপথ নিতে পারি আপনাদের জেলে পাঠাবার। টিমিং একটু মর্মাহত হলেন, তারপর সেটা কাটিয়ে উঠলেন। আমি দুঃখিত আপনি এভাবে ভাবছেন মাদমোয়াজেল। অস্ত্রটা ঘুরিয়ে তিনি ল্যাংডনের দিকে তাক করলেন। আর আপনি রবার্ট, আপনি কি আমার সাথে আছেন নাকি আমার বিরুদ্ধে? শুনছিলেন ড্যান ব্রাউনের উপন্যাস দ্য ডা ভিঞ্চি কোড এর 20 বা 20তম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।